চার্জশিট পেশের ৮ মাসের সাজা, খুনের মামলায় ৮ মাসের যাবজ্জীবন সাজা। যাবজ্জীবন সাজা ঘোষণা উলুবেড়িয়া আদালতের। গত বছর 12 এপ্রিল চেঙ্গাইল কলাবাগানে কুপিয়ে খুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, ঠিক কোন ঘটনা এবং কি পর্যবেক্ষণ ছিল আদালতে? দেখা যেতে জানা যাচ্ছে গত বছর 12 এপ্রিল চেঙ্গালের কলাবাগান এলাকায় যেখানে মূলত বাইকের আওয়াজকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বা দুই যুবকদের টিমের মধ্যে গন্ডগোল হয়। সেই গন্ডগোলকে বর্তমান করে কিন্তু রাস্তার মধ্যে প্রকাশ্যে কুপিয়ে খুন করা বাপন মান্না নামে এক যুবককে। সেই মামলায় কিন্তু অভিযুক্ত আকাশ জানার যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বাপন মান্নার পরিবারকে 50,000 টাকা আর্থিক সাহায্য, অন্যথায় আরো 6 মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কিন্তু উলুবেড়িয়া মহকুমা আদালত। যেটা সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই আকাশ জানার বিরুদ্ধে 302 ধারায় কিন্তু অভিযোগ প্রমাণ হয়। সেই জন্যই কিন্তু আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে উলুবেড়িয়া মহকুমা আদালত। তবে যেটা জানা যাচ্ছে, এই মামলায় গত ডিসেম্বর মাসে কিন্তু চার্জশিট গঠন হয় এবং মামলার প্রায় 7 মাস থেকে 8 মাসের মধ্যেই কিন্তু সাজা ঘোষণা করলো উলুবেড়িয়া মহকুমা আদালত। বেশ, ধন্যবাদ। আকাশ জানার বিরুদ্ধে 302-তে অভিযোগ প্রমাণ হয় এবং তাকে আজকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই মামলাতে গত ডিসেম্বর মাসে চার্জ ফ্রেম হয় এবং জানুয়ারি থেকে মামলা সাক্ষী শুরু হয়। আর আজকে এই অগস্ট মাস, মাত্র 7-8 মাসের মধ্যে আমাদের প্রায় 27-28 জন সাক্ষী টোটাল মামলাতে ছিল। তাদের সাক্ষ্য গ্রহণের পর আর্গুমেন্ট করে আজকে সাজা ঘোষণা হলো। পুজোয় বেড়াতে যাওয়ার কথা পরিকল্পনা করে ফেলেছেন, টিকিট কাটেননি তো এখনো ট্রেনের? রেল কিন্তু আপনাকে অফার দিচ্ছে, বড়সড় অফার। দূরপাল্লার ট্রেনে ফেস্টিভ ছাড়, পুজোর মরশুমে সস্তা টিকিট। কিরকম? দূরপাল্লার একই ট্রেনে যেতে হবে যে ট্রেনে, আসবেনও সেই ট্রেনে, তবে 20% আপনি ছাড় পাবেন, ডিসকাউন্ট পাবেন। শুধু তাই নয়, আপনাকে অনলাইনে যাওয়ার টিকিট যদি আপনি কাটেন, তাহলে ফেরার টিকিটও অনলাইনেই কাটতে হবে। যাওয়ার টিকিট আপনি যদি অফলাইনে কাটেন, অফলাইনেই কাটতে হবে আসার টিকিট। একটা ট্রেনেই যদি আপনি কোনো একটা দূরপাল্লার যে ট্রেনে গেছেন সেই ট্রেনেই আপনাকে ফিরে আসতে হবে, অর্থাৎ এবং একই ক্লাসে আপনাকে যেতে হবে, আসতে হবে। এই রকম বিভিন্ন শর্ত কিছু রয়েছে। তাতেও 20% ছাড় 13ই অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এই ছাড়। যদিও রাজধানী, শতাব্দী, দুরন্তোতে এই ছাড় প্রযোজ্য নয় এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্সেলেশন ফি ক্যান্সেল করা যাবে না। 14ই আগস্ট থেকে অগ্রিম টিকিট কাটা যাবে। এই অগ্রিম টিকিট একসাথে অনওয়ার্ড রিটার্ন টিকিটে ফেস্টিভ মোডে 20% ছাড় পাচ্ছেন। ইন্ডিয়ান রেলওয়েজ একটা অভূতপূর্ব প্ল্যান এনেছে। এর নাম দিয়েছে আমরা রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ। যাওয়া এবং রিটার্ন টিকিট যদি কাটে, তাহলে রিটার্ন টিকিটের ক্ষেত্রে তাকে সরাসরি ফেয়ারের উপরে 20% রিবেট দেওয়া হবে। সেম সেট অফ প্যাসেঞ্জার ইন সেম ক্লাস অবভিয়াসলি। 13ই অক্টোবর থেকে 26শে অক্টোবরের মধ্যে যাওয়া, 17ই নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে যদি ফেরা হয়, তাহলে এই রাউন্ড ট্রিপের সুবিধা লোকে নিতে পারবে। এর মধ্যে একটা স্ট্রাইকিং ফিচার এই আছে যে একসঙ্গে টিকিট কাটা হলে যাওয়ার টিকিট 60 দিনেই খুলবে, কিন্তু ফেরার টিকিট তার জন্য কোনো ইয়ারটি নেই, অ্যাডভান্স রিজার্ভেশন টাইম অ্যাপ্লিকেবল হবে না। দুটো টিকিটই অনওয়ার্ড এবং রিটার্ন একই মোডে কাটতে হবে, অর্থাৎ আইদার দুটো টিকিট এতে কাটতে হবে কাউন্টারে, আর না হলে দুটো টিকিটই কাটতে হবে অনলাইন মোডে। অনওয়ার্ড এবং রিটার্ন এর কিন্তু কোনো ক্যান্সেলেশন এখানে অ্যাকসেপ্টেড না। রাজধানী, দুরন্ত বা বন্দে ভারতে এই ফ্যাসিলিটি নেই, কারণ ওখানে ফ্লেক্সি ফেয়ার চালু করা হয়েছে। সুবিধা তো হবেই, কারণ সেই সময় এটা ফেস্টিভ টাইম। এমনিতেই টিকিটের এখন ভীষণ ক্রাইসিস। নর্মাল টাইমেও টিকিট কাটতে গেলে পাওয়া যায় না, প্রায় সব টিকিটই প্রাইম তৎকালে কাটতে হয়। তো ফলে সেখানে একটা বড় অঙ্কের টাকাও লাগে। তো যদি 20% ছাড় পাওয়া যায় এবং রিটার্ন টিকিট একসাথে হয়, সেক্ষেত্রে তো সুবিধে বটেই। उसके लिए अच्छा है क्योंकि बहुत लोग टिकट जाने का तो मिल जाता है, लेकिन वापस में फिर फंस जाते हैं। फैमिली के साथ, बच्चों के साथ टिकट नहीं मिल पाता है, तो एक साथ टिकट रहेगा तो लोगों को आने जाने में दिक्कत नहीं होगा, और डिस्काउंट भी है तो उसके लिए पब्लिक को फायदा ही होगा, उसके लिए लोग जा पाएंगे। যারা বাইরে থাকে তাদের তো আবার রিটার্ন টিকিটটা বুকিং এর মধ্যে একবারই করে নিতে হয়, যেহেতু পরবর্তীতে আর পাবে না, এখন টাইম কমিয়ে দিয়েছে।
সেক্ষেত্রে তাদের সাশ্রয় হবে অনেকটা। সাউথে কাজ করছে, একটা মিনিমাম থার্ড এসির টিকিটই 1800 টাকা করে যাচ্ছে, সেখানে 20% ডিসকাউন্ট মানে তো তার কাছে অনেক। চাকরি হারানো শিক্ষকদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু। 4500 আবেদন জমা পড়েছিল। অনেকে অন্য ডিপার্টমেন্টে কাজ করতেন, রাজ্য সরকারের শিক্ষক হয়েছিলেন। তারপরে এবার এই যে 26,000 চাকরি বাতিল হলো, তার জেরে এদের এবার পুরনো চাকরিতে বহাল করার প্রক্রিয়া শুরু। কোন কোন ডিপার্টমেন্টে কতজনকে পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। দেখো, স্বরাষ্ট্র দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, রাজ্য সরকারের বেশ কয়েকটি দপ্তর থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকার চাকরিতে যোগ দিয়েছিলেন অনেকেই। তাদের চাকরি ফেরানোর প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করে দিল। ইতিমধ্যেই 20 জনের সুপারিশ স্বরাষ্ট্র দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠিয়ে দিয়েছে নবান্ন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত 2016 নিয়োগে এই 20 জন তারা এই দপ্তরগুলি থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দিয়েছিলেন। তুমি জানো, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে যারা অন্যান্য চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকা চাকরিতে এসেছিলেন তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে দিতে হবে। সেই মোতাবেক এই প্রক্রিয়া শুরু করা হলো নবান্নের তরফে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় 4500 আবেদন জমা পড়েছে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য। তাদের আবেদনগুলি খতিয়ে দেখে প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তার মধ্যে অধিকাংশই রয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা, যারা এসএসসির মাধ্যমে নিয়োগ হয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকা হিসাবে চাকরি করছিলেন। তাদের প্রক্রিয়াও শুরু করা হবে। কিন্তু তার আগে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরের চাকরি ছেড়ে যারা চাকরিতে যোগদান করেছিলেন শিক্ষক শিক্ষিকার, তাদের ফেরানোর প্রক্রিয়া এবার শুরু করে দিল রাজ্য সরকার। ওকে, প্রতিদিন হাইকোর্টে প্রায় প্রতিদিনই মিছিল মিটিংয়ের অনুমতি নিতে হাইকোর্টে মামলা হয়, আর সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিরক্ত। মিছিলের অনুমতি চাইলে জনস্বার্থ মামলার পরামর্শ আর সিঙ্গেল বেঞ্চের বদলে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ। কেন বিরক্ত, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, অন্য মামলা কি গুরুত্ব পাচ্ছে না, সেই কারণেই কি বিরক্ত? দেখো, এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সপ্তাহে 5 দিন রেগুলার কোর্ট বসলে প্রতিদিনই দৃষ্টি আকর্ষণ করে অমুক জায়গায় সভা, অমুক জায়গায় মিছিল, এই ধরনের মামলা পুলিশ অনুমতি দিচ্ছে না, কোথাও প্রশাসন অনুমতি দিচ্ছে না, এই ধরনের আবেদন তিনি শোনেন। সম্প্রতি নবান্ন অভিযানের আগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। এবং এর পরেও এখানে ফান্ডামেন্টাল রাইট কতটা রয়েছে, একজন নাগরিকের কর্তব্য সরকারি সম্পত্তি রক্ষা করা, এই পুরো বিষয়টা ডিভিশন বেঞ্চ তার জাজমেন্টে স্পষ্ট করে দিয়েছে গত বৃহস্পতিবার। এরপরও এই আদালতে ফের সোমবার দিন আবারও মিছিলের অনুমতি, মিটিংয়ের অনুমতি নিয়ে মামলা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন তিনি তার এই ইতিহাসে এই ধরনের মামলা করবেন না, সরাসরি তিনি জনস্বার্থ মামলা করে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন। এবং এক্ষেত্রে কিছুদিন আগে তো মনে থাকবে 21শে জুলাইয়ের মতো যে সভা শহীদ সমাবেশ হয় তৃণমূল কংগ্রেসে, সেইখানেও কিন্তু 9টা থেকে 11টা সকাল পর্যন্ত তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করার নির্দেশ জারি করেছেন। এইরকম অবস্থায় মিছিল নিয়ে কোথাও একটা লাগাম টানা উচিত, একটা লাগাম থাকা উচিত বলে মহান্ত বিচারপতি মনে করছেন। তাই এই ধরনের তার পর্যবেক্ষণ এবং মন্তব্য। কিন্তু যে মামলাকে ঘিরে এটা হওয়ার কথা, তারাতলা শ্রীমন্দির, সেখানে শুভেন্দু অধিকারী রাজি থাকার কথা ছিল, কিন্তু সেই মামলা ডিভিশন বেঞ্চেও হয়নি। এই মুহূর্তে আবার সেটা সিঙ্গেল বেঞ্চে দিয়ে এসছে, কিন্তু মামলার ফলাফল বা ভবিষ্যৎ এখনো কি হবে সেটা জানা যাচ্ছে না। বেশ।